তুমি আমার নাম্বার সেভ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করছি আমাকে শুনতে পাচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। ওকে। আজকে তোমাদের ফোর্থ ইয়ারে তোমাদের প্রথম পরীক্ষা নিলাম। তো এটা ওই থার্ড ইয়ারের মতোই হবে। ব্রিফ কোশ্চেন গুলো আমি চেক করব না, কারণ এগুলো চেক করতে গেলে অনেক সময় লাগবে। আর এগুলো নিজের দায়িত্বে একটু পড়ে নিতে হবে, একটু করে চেক করবা, দেখবা যে কেমন হলো। আর এইটা করা হচ্ছে জাস্ট তোমরা যাতে পড়ার ভেতরে থাকো সেজন্য। তবে তবে সামনের দিন থেকে পরীক্ষা হবে, যেটা যেমন আজকে আমরা পড়বো হলো, আমি তোমাদেরকে একটা সাজেশন তোমাদের জন্য তৈরি করে ফেলেছি, এটা এখনো পাবলিশ করিনি, মানে আমাদের ওয়েবসাইটে দেইনি। সাজেশনটা হলো ধরো আমি একটু বের করি আর কি। এইটা হচ্ছে সাজেশন, আমি এটা এখনো পাবলিশ করিনি, পাবলিশ করব দু একদিনের মধ্যে। তো এই সাজেশন থেকে আমরা যেহেতু প্রাইড অ্যান্ড প্রেজুডিস এটা পড়তেছি, তো এইটার এই যে আমি সাজেশনটা তৈরি করেছি, এবং সাজেশনের এই পার্ট বি এর যে শর্ট শর্ট কোশ্চেন গুলো আছে, এগুলো আমরা আজকে পড়বো। টোটাল এখানে আমি দিয়েছি 11টা, 11টার ভিতরে যে কয়টা আমরা পড়তে পারি সে কয়টার ওপরেই, সেই কয়টা থেকে আগামী দিনে পরীক্ষা। হয়তো আমি ওখান থেকে দুইটা বা তিনটা তোমাদেরকে লিখতে দিব। ওইটা সামনের দিনে যথাসময়ে আমি কোশ্চেন দিয়ে দেবো, তোমরা লিখে দিবা। এবং ওইগুলো আমি একটু দেখবো যে ওগুলো লেখা কেমন হচ্ছে। আর ওইখানে আমি আমি আজকে এমন ভাবে তোমাদেরকে নোটগুলো দেবো বা পড়া দিব বা পড়াবো, যেগুলো তোমাদের ক্রিয়েটিভিটি এখানে জড়িত থাকবে। মানে একেবারে হুবহু খাবার রেডি করে মুখে তুলে দেওয়া এরকমটা না। আমি জাস্ট ইনগ্রেডিয়েন্ট গুলো দেবো, রান্না করতে হবে তোমাদের, ব্যাপারটা এরকম। মানে কিছুটা নিজেকে সাজায় গোছায় নিতে হবে। তো এই আমাদের সাজেশনটা রেডি, আমি এটা এখনো জাস্ট পাবলিশ করিনি, তাই এটা এটা পাবলিশ করে দেবো। এই যে আমি এখান থেকে তিনটা দিয়েছি, এখানে এতগুলো দিয়েছি। তবে এখান থেকে আমার আমার ধারণা দুইটা কমন তো পড়বে, এই জন্য এখান থেকে এভাবে দেয়া। এখান থেকেও এতগুলো দেয়া আছে। তোমাদের মনে হতে পারে যে এতগুলো পড়তে হবে, আমি স্টার গুলো দিয়েছি, যাদের মনে হবে যে বেশি হয়ে গেল তারা স্টারের দেওয়াগুলো পড়বা। আর স্টারের বাইরে কি কমন পড়বে? না, পড়ে, স্টারের বাইরেও কমন পড়ে। তোমরা থার্ড ইয়ারের পরীক্ষা দিয়ে অলরেডি জেনেছো যে স্টার দেওয়া না থাকলেও সেগুলো ইম্পর্টেন্ট। তো আমি আরো কম দিতে পারতাম, আরো কম দেইনি, কারণ হলো এটা অনেক আগেকার একটা কারণ আর কি, 20 সালেরও আগে। সবাই দেখতাম তখন, আমি ইভেন সেট সাজেশন চিনতাম না, তখন সবাই বলতো সেট সাজেশন, সেট সাজেশন। তো সেট সাজেশন কেন? কারণ ওখান থেকে 8টাই কমন আসে বা 7টাই কমন আসে। তো আমি তখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তো তখন সেট সাজেশন যখন কিনলাম, কিনে দেখি যে ওরা তো অনেক প্রশ্ন দেয়। তাহলে আমি কেন করতেছি না? তারপর থেকে আমি এটা শুরু করেছি, তবে সংক্ষেপ করার জন্য যে স্টার দিয়ে দেই। তো যাই হোক, এখানে এতগুলো দিয়েছি, এর ভেতরে ইনশাল্লাহ কমন পড়বে, এর বাইরে যাবে না। 8-এ 8 অথবা 7 বা 6টা কমন পড়বে আর কি। তো কমন পড়বেই। এটা গেল। আর পার্ট বি, এবারের যে কোশ্চেনটা হয়েছে, দুইটা পরীক্ষা হয়েছে, আগামী কালকের পরীক্ষাটা তো বাদ আছে, মানে বাদ, আজকে যেটা ছিল মনে হয়, আজকেরটা হয়নি। তো আজকেরটা হয়নি এই যে কারণে যে তোমার ইয়ে হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে সারা বাংলাদেশে, বিশেষ করে কোস্টাল এরিয়াতে আর কি। তো তাদের জন্য আসলে এটা হয়তো বা বন্ধ করে দিয়েছে। তো এগুলো দেখো এখানে দিয়েছি, এগুলো জাস্ট তোমরা যদি স্টোরিটা পড়ো তাহলে এগুলো লিখতে পারবা। আর এগুলো অনেক বেশি এটা মনে করার কোনো কারণ নাই, কারণ অ্যান্সার গুলো খুবই সোজা। আজকে আমরা এইখান থেকে পড়ি, চলো। তো এইখান থেকে পড়তে গেলে আমাদেরকে নোটটা বের করতে হবে, দেখি। স্যার, হ্যাঁ, স্যার প্রাইড এন্ড প্রেজুডিসের কি সামারি দিয়েছেন স্যার আপনি? হ্যাঁ, আমি আমি বলবো, দাঁড়াও। ওই যে রাখলাম আমি। আচ্ছা, এই যে শর্ট কোশ্চেন। আচ্ছা, আমি এবার যে স্ট্র্যাটেজি নিয়েতে পড়াচ্ছি আর কি, একটু একটু নতুন। সেটা তোমরা অনেকে পরে জয়েন করেছো, হয়তো বা জানো না, আমি একটু বলে দিই আগে। সেটা হলো এই যে তোমাদেরকে দেখো, প্রত্যেককেই আমি যখন তোমাদের সাথে
তোমাদেরকে ভর্তি করিয়ে নিয়েছি। ভর্তি করানোর পরে আমি একটা আমাদের ওয়েবসাইটের একটা পেজ দিয়েছি তোমাদেরকে। পেজটা হলো, আমি একটু দেখি, এই যে এই পেজটা, পেজটাতে যদি আমরা ক্লিক করি তাহলে তোমরা এইখানে আসবা। এইখানে হচ্ছে তোমরা থার্ড ইয়ারে যে এই জিনিসটাতে সাফার করেছো, যে ভিডিও যখন ফেসবুক অ্যাকাউন্ট চলে গেল তখন আর ভিডিও টিডিও দেখতে পাচ্ছ না, এবার যাতে এরকম না হয়, তো সেই জন্য আমি যেটা যেভাবে পড়াচ্ছি তোমাদেরকে, এখানে ওরিয়েন্টেশন ক্লাস নিয়েছি, এখানে প্ল্যানটা বলেছি, এবং পরের দিনের জন্য আমি পড়া দিয়েছি প্রাইড এন্ড প্রেজুডিসের এই দুইটা লিঙ্কের, আমি ক্লাসটা ভিডিও ক্লাসগুলো দেখতে বলেছি, এবং আমি লেকচার শিটটা দিয়েছি। তো তোমরা অনেকে এই এই দুইটা ক্লাস দেখেছো এবং লেকচার শিটটা পড়েছো। পড়ার পরে আমি গতদিনে ব্রিফ কোশ্চিন পড়িয়েছি, মানে যেহেতু তোমাদের গল্পটা জানা হয়ে গেল, আমি ব্রিফ কোশ্চিন পড়িয়েছি, এবং এই যে এটা হচ্ছে সেই লিঙ্কে আছে, এই লিঙ্কে ব্রিফ কোশ্চিন আছে। এখানে সেশন উল্লেখ করে দিয়েছি, তোমরা সেশন গুলো দেখবা, আর আমি কদিন পরে ব্লক ব্লক করে দেবো, আর দুই তিনটা পরে ক্লাস, আর দুই তিনটা ক্লাস হলে আমি ব্লক করে দেবো সব, যাতে করে সব বুঝতে পারো আলাদা আলাদা। তো মূলত এই পড়াটা দিয়ে দিয়েছি হোমওয়ার্ক। হোমে তোমরা ভিডিওটা দেখলা, লেকচার শিট পড়লা, পড়ে ডিটেলটা জানা হয়ে গেল। এরপর আমি ব্রিফ ব্রিফ পড়াইলাম, ব্রিফের পরীক্ষা আজকে হলো। আমরা আজকে শর্ট করব, শর্টের পরীক্ষা আগামী দিনে হবে। তারপরে ব্রড, এইভাবে আর কি, এইভাবে সামনের দিকে আগাবো। এতে করে কি হবে, আমাদের যেমন এই যে এই প্রাইড এন্ড প্রেজুডিস পড়তে আমাদের পার্ট ওয়ান পার্ট টু অর্থাৎ 2 দিন লাগতো, 2 দিনে 4 দিন চলে যাইতো, আমরা এই 4টা দিন সেভ করতেছি এখন এবং প্রশ্নটা পড়তেছি বেশি বেশি। এতে করে কি হবে যে আমাদের আহ, মোটামুটি প্রায় 70 থেকে 80টা ক্লাস লাগে পুরো ফোর্থ ইয়ারের সামারি বা টেক্সট পড়তে। তো আমাদের সেই 70-80টা ক্লাস আমাদের বেঁচে গেল। আমি ওই ভিডিওগুলো গতবার সুন্দর করে ওদেরকে পড়ানো হয়েছে, সেই লেকচার শিটগুলো তো দিচ্ছি, তোমরা ওইগুলো বাসায় পড়ে নিচ্ছ, আর আমার এখানে এসে একেবারে প্র্যাকটিক্যালি প্রশ্নগুলো আমরা পড়তেছি। এতে করে আমাদের টাইমটা সেভ হচ্ছে। আমাদের হাতে আছে আর 11 মাস। 11 মাস আছে, এটা ধরে নিয়ে আমরা আগাচ্ছি। আমার ধারণা 2-3 মাস আগে আমাদের সব কিছু প্রশ্ন পড়া হয়ে যাবে এবং আমাদের ভালো একটা প্রিপারেশন হবে। তো এবার এইভাবে আমরা আগাচ্ছি। গতবারও এটা করিনি, এটা নতুন স্টাইলে এবার পড়াটা চালাচ্ছি। এতে করে হাতে কলমে একটু প্রশ্নগুলো পড়া হচ্ছে, দেখা হচ্ছে। আর এই তো এটাই। আর এই যে এখানে আমি তোমাদেরকে ইয়ে দিয়েছি, কি বলে এটা, প্রাইড এন্ড প্রেজুডিসের বিস্তারিত সবই দিয়েছি, বিশেষ করে লেকচার শিট। তো যারা পাওনি, কারণ এতে পরে জয়েন করেছো সেজন্য এই যে এখানে দিয়ে দিয়েছি, আমি এটা আবার দিচ্ছি তোমাদেরকে। তো এগুলো আমি আমি ফেসবুকে গ্রুপ খুলবো, মানে গ্রুপ অলরেডি তোমাদের যেটা আছে সেটাতে আমি অ্যাডমিন হিসেবে জয়েন করতে পেরেছি। তো আমি খুব শীঘ্রই তোমাদেরকে ওইখানে অনেক কিছু দিতে থাকবো। এই যে লেকচার শিটটা এখানে দিয়ে দিলাম। ও না, তোমরা তো ফোর্থ ইয়ার তাই না? আমি থার্ড ইয়ার ভেবেছি। মানে আমি ফোর্থ ইয়ারের জন্য আলাদা একটা গ্রুপ খুলবো 2-1 দিনের মধ্যেই। খোলার পরে ওইখানে আমি এগুলো দিতে থাকবো। তবে বেসিক্যালি আমাদের মেইন কমিউনিকেশনটা হবে এবার হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, ফেসবুকেও হবে, কিন্তু ফেসবুকে আমি আবার ভয়ে আছি, কারণ ফেসবুক অ্যাকাউন্ট আমার নাও থাকতে পারে। এবার যেটা খুলেছি, এখনো ভেরিফিকেশন চাইনি, ভেরিফিকেশন করতে গেলে আবার বলতে পারে যে তোমার আগে একটা ছিল, তো ওইটা যেহেতু কট খেয়েছো তো এটাও কট, এটা বলতেই পারে। তো এই জন্য আমরা হোয়াটসঅ্যাপটাকে বেশি প্রাধান্য দিচ্ছি এবার। আর এই লেকচার শিট গুলো এরকম হতে পারে যে তোমরা যারা নতুন তারা তো জয়েন করলে পাবা না, কতদিন আমি এভাবে দিব, তাই না? এই লেকচার শিট গুলোরও লিঙ্ক আমি এই যে এখানে দিয়ে দেবো, আমাদের ওয়েবসাইটে দিয়ে আমি এখানে হয়তো দিয়ে দিব। এখান থেকে তোমরা লেকচার শিট ডাউনলোড করতে পারবা, এখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবা, প্রশ্ন বা যা কিছু দেবো প্রত্যেকটা লিঙ্ক এখানে দিয়ে দেবো, আমি ব্লক ব্লক করে দেবো, তোমরা বুঝতে পারবা সব। এখন শুধু জাস্ট ঢালাও ভাবে দেয়া আছে, এই জন্য একটু বুঝতে কষ্ট হচ্ছে। ওকে, তো চলো আমরা এখানে যাই। এটা আমাদের শর্ট কোশ্চেন অনুযায়ী আমাদের এই নোটগুলি, এগুলো আমরা একটু পড়বো। নোটগুলো একটু বড় বড়, তবে খুব ইজি আছে, দেখো ইজি ল্যাঙ্গুয়েজে সব তৈরি করা। দেখো এখানে আমরা একটা জিনিস আজকে শিখবো, সেটা হলো অল্প ইনফরমেশন জানবো কিন্তু লিখে দিয়ে আসবো পুরো 1 পাতা, 1.5 পাতা, 2 পাতা। হ্যাঁ, অল্প ইনফরমেশন গুলো, বিশেষ করে এটা এটা হচ্ছে পার্ট বি এর প্রশ্নগুলো পড়ার টেকনিক। তোমরা ফোর্থ ইয়ারে পড়েছো, তোমরা অলরেডি এখন জানো, তারপর আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি আর কি।
যে মেইন মেইন কিওয়ার্ড গুলো, মেইন মেইন কথাগুলো আমাদের মনে রাখতে হবে। আর ফোর্থ ইয়ারে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে, ফ্রি হ্যান্ড রাইটিং এ পারতে হবে, বিকল্প নয় এটা। তো দেখো এখানে, ডিসকাস দ্য পেমবার্লি হাউস অ্যাজ দ্য সেটিং ইন প্রাইড অ্যান্ড প্রেজুডিস। প্রাইড এবং প্রেজুডিসের যে সেটিংটা, সেটা হচ্ছে পেমবার্লি হাউস নামে একটা বাড়ি বা একটা পার্ক, সেটাকে বলা হচ্ছে পেমবার্লি হাউস। সেটা সেটিং হিসাবে কেমন, বা সেই পেমবার্লি হাউসের গুরুত্ব, এই প্রশ্নটা এরকম আসতে পারে যে ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ পেমবার্লি হাউস ইন প্রাইড অ্যান্ড প্রেজুডিস, প্রশ্নটা এরকম হতে পারে। তো সিগনিফিকেন্স আর যেটা হোক, আর এই প্রশ্নটার এটাই হোক সেটিং হিসাবে, এই প্রশ্নটাই লিখে দিয়ে আসবা। তো প্রশ্নটা কি দেখো, পেমবার্লি হাউস ইজ এ লার্জ অ্যান্ড বিউটিফুল হাউস ইন দ্য বুক প্রাইড অ্যান্ড প্রেজুডাইস বাই জেন অস্টিন। জেন অস্টিনের যে বই প্রাইড অ্যান্ড প্রেজুডাইস, সেই বইয়ের ভেতরে পেমবার্লি হাউস কেমন একটা বাড়ি, বিগ, মানে লার্জ অ্যান্ড বিউটিফুল হাউস এটা। ইট ইজ দ্য হোম অফ মিস্টার ডার্সি। এটা হচ্ছে মিস্টার ডার্সির হোম। দেখো ইনফরমেশন গুলো এইভাবে মনে রাখতে হবে। বড় এবং বিউটিফুল বাড়ি, এবং এটা হচ্ছে মিস্টার ডার্সির বাড়ি, ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার্স। ডার্সি হচ্ছে এখানকার ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার্স। দ্য হাউস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য স্টোরি বিকজ ইট শোজ হাউ রিচ অ্যান্ড পাওয়ারফুল মিস্টার ডার্সি ইজ। এই বাড়িটা খুবই গুরুত্বপূর্ণ এই গল্পের ভেতরে, কারণ এই বাড়িটাই দেখিয়ে দিচ্ছে যে আমাদের মিস্টার ডার্সি কতটা ধনী, কতটা শক্তিশালী মানুষ। When Elizabeth Bennet, the heroine of the story, visits Pemberley, she is very impressed. আমাদের যে এলিজাবেথ বেনেট, সে হচ্ছে এখানকার হিরোইন, সে হিরোর বাড়ি অর্থাৎ মিস্টার ডার্সির বাড়ি যখন ভিজিট করতেছে, তো তখন সে ইমপ্রেসড হয়ে গেছে। দ্য হাউস ইজ বিগ অ্যান্ড এলিগ্যান্ট। এই হাউসটা অনেক বড় এবং অনেক চমৎকার, এলিগ্যান্ট, জাঁকজমকপূর্ণ। সারাউন্ডেড বাই লাভলি গার্ডেন্স অ্যান্ড লার্জ পার্ক। এর চারিধারে রয়েছে চমৎকার সব বাগান এবং বড় পার্কের মতো জায়গা। দ্য রুমস ইনসাইডস আর স্পেসাস অ্যান্ড নাইসলি ডেকোরেটেড। এটার রুমগুলো খুব প্রশস্ত, বড় এবং খুবই চমৎকার ভাবে সাজানো। এভরিথিং লুকস পারফেক্ট অ্যান্ড ওয়েল কেয়ার্ড ফর। সবকিছু দেখে মনে হচ্ছে খুবই পারফেক্ট, এবং এই বাড়িটার অনেক যত্ন নেওয়া হয়। এটা দেখলেন আমাদের এলিজাবেথ বেনেট, হিরোইন, মানে হিরোর বাড়ি দেখে সে ফিদা হয়ে গেছে, এরকম একটা অবস্থা। Pimberley is also important because it changes Elizabeth's opinion of Mr. Darcy. পেম্বারলি আরেকটা কারণে গুরুত্বপূর্ণ, যে এই বাড়িটাতে যাওয়ার পরে, বাড়িটা ভিজিট করার পরে এলিজাবেথের যে মতামত মিস্টার ডার্সির প্রতি, এটা পরিবর্তিত হয়ে যায়, পজিটিভ ধারণা চলে আসে। বিফোর ভিজিটিং শি থট ইট ওয়াজ প্রাউড অ্যান্ড আনফ্রেন্ডলি। এই বাড়িটি ভিজিট করার আগে, বা বাড়িটাতে মিস্টার ডার্সিকে ভিজিট করার আগে, আমাদের এলিজাবেথ সে ভাবতো যে হি ওয়াজ প্রাউড, অর্থাৎ মিস্টার ডার্সি মনে হয় খুবই গর্বিত এবং খুবই আনফ্রেন্ডলি হবে, মানে বন্ধু ভাবা বন্ধু ভাবাপন্ন হবে না, সেটা সে ভেবেছিল। বাট সিইং হিজ হোম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড হাউ কাইন্ড হি ইজ টু হিজ সার্ভেন্ট অ্যান্ড গেস্ট মেক্স হার সি হিম ইন এ ডিফারেন্ট লাইট। কিন্তু তার বাড়ি ভিজিট করে এবং তার যে চাকর বাকরদের সাথে তিনি কিরম আচরণ করেন, বা গেস্টদের সাথে তিনি কিরম আচরণ করেন, মিস্টার ডার্সি কেমন আচরণ করেন, এটা দেখার পরে আহ এইটা তাকে একটা ডিফারেন্ট লাইট দেয়, ডিফারেন্ট একটা আলো দেয় আর কি, মানে বা একটা ডিফারেন্ট ধারণা দেয় আমাদের মিস্টার ডার্সি সম্পর্কে। শি রিয়েলাইজেস দ্যাট হি ইজ নট জাস্ট এ রিচ বাট অলসো রেসপন্সিবল অ্যান্ড কাইন্ড। আমাদের এলিজাবেথ সে বুঝতে পারে যে মিস্টার ডার্সি শুধুমাত্র যে ধনী তাই না, সে হচ্ছে দায়িত্ববান এবং দয়ালু। দ্য সেটিং অফ পেম্বারলি হেল্পস শো the theme of first impression and how they can be wrong. এই পেম্বারলি হাউসের যে সেটিংটা, এইটা আমাদেরকে সাহায্য করে এই রাইটিং এর যে প্রথম, যে থিমটা রয়েছে, যে ফার্স্ট ইমপ্রেশন, প্রথম ইমপ্রেশন, এবং হাউ দে ক্যান বি রং, এবং প্রথম ইমপ্রেশন যে তোমার মিথ্যা হতে পারে অনেক সময়, এইটা, এই ধারণাটাকে এই বাড়িটা আসলে চেঞ্জ করে দিচ্ছে। যেমন আমাদের এলিজাবেথ ব্যানেট, সে প্রথমেই
আমাদের ডার্সিকে দেখে তার কথা শুনে একটু বিরক্ত হয়, বা তার ধারণা, তার সম্পর্কে ধারণাটা রং হয়। তো এই বাড়িটা দেখার পরে তার এই ধারণাটা চেঞ্জ হয়ে গেল। মানে ফার্স্ট ইমপ্রেশনটা যে অনেক সময় রং হতে পারে, এইটা আমাদেরকে দেখিয়ে দিল এই বাড়িটার সেটিংটা। ইট অলসো হেল্পস এলিজাবেথ অ্যান্ড মিস্টার ডার্সি আন্ডারস্ট্যান্ড ইচ আদার বেটার, লিডিং টু দেয়ার লাভ স্টোরি। এই বাড়িটা এই বাড়িটা হেল্প করলো এলিজাবেথ এবং মিস্টার ডার্সিকে একজন আরেকজনকে আরো ভালো করে বুঝতে হেল্প করলো, এবং এই গল্পটার যে লাভ স্টোরি, সেই লাভ স্টোরিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেল। পেমবার্লি ইজ নট জাস্ট এ হাউস, এটা শুধুমাত্র একটা যে বাড়ি তা না, বরং ইটস এ সিম্বল অফ মিস্টার ডার্সিস ট্রু ক্যারেক্টার। বরং পেমবার্লি হচ্ছে ডার্সির সত্যিকারের যে ক্যারেক্টার কেমন, সত্যিকারের চরিত্র কেমন, সেটারই যেন একটা প্রতীক। আচ্ছা, তো এই প্রশ্নটা আমরা তো পড়লাম তাই না, কিন্তু এই প্রশ্নটা এভাবে আমি যতটুকু বলেছি, এইটুকু লিখলে, এটুকুই লিখতে হবে, কিন্তু এইটুকু দিলে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো মার্কস পাবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো মার্কস পাইতে হলে এখানে আর একটা দুইটা লাইন লিখতে হয়, সে লাইনটাই তোমাদেরকে প্রতিটা কোশ্চেনে লিখতে হবে। যেমন ধরো এইটা, এইভাবে লিখতে হবে: প্রাইড এন্ড প্রেজুডিস বাই জেন অস্টিন ইজ আ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল নোভেল, the wonderful novel of ভিক্টোরিয়ান এজ না এটা, 16 and 17 সেঞ্চুরি এজ, যাই হোক, ওয়ান্ডারফুল নোভেল। দেয়ার ইজ আ সেটিং কল্ড পেম্বারলি হাউস। It plays a significant role to lead the story ahead ahead। আচ্ছা, পেম্বারলি যে এই কথাটুকু, এই কথাটা আমরা যে পেম্বারলি ইজ এ লার্জ হাউস ইন দ্য বুক প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এটুকু আমাদের দরকার নাই। ইন দ্য বুক, এটুকু দিলে হবে। এমন কথা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই একটা লাইনের অনেক গুরুত্ব। হুম, এই যে এই লাইনটা, এই লাইনটার অনেক গুরুত্ব, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ম্যাক্সিমাম টিচারই মনে করে যে শুরুতে সে একটু রাইটিং সম্পর্কে বলবে না। তো যদি তুমি এই পুরো প্রশ্নটা লিখে, এতখানি লিখে যদি পাও হচ্ছে তোমার 2, এই এক লাইন লিখার জন্য পাবে আরো 1, 3। তো এই জন্য সবসময় মাথায় রাখবা, যেমন আমি কোনো প্রশ্নে এরকমটা কিন্তু কথা লেখা নাই, এই শুরুর এই লাইনটা। তো তোমরা যখন এই প্রশ্নগুলো আসবে, এটা শুধু এটা না, শর্ট কোশ্চেনে যে তাই না, এটা ব্রড কোশ্চেনেও শুরুতে এরকম একটু করে দিতে হবে। এটা তোমরা জানো অলরেডি। তো এই শর্ট কোশ্চেনেও এরকম একটা করে লাইন শুরুতে রাইটার সম্পর্কে দিয়ে দিবা, তাহলে এটা আরো বেশি চমৎকার হয়। তো এই যে আমরা যে প্রশ্নটা পড়লাম, এবং যেই অংশগুলো আমরা এই যে লার্জ করে দিলাম, বোল্ড করে দিয়েছি, এই জিনিসগুলোই মনে রাখবা কিওয়ার্ড হিসাবে। যেমন এইভাবে বাংলায় বাংলায় মনে রাখার চেষ্টা করবা যে প্রাইড এন্ড প্রেজুডিস এটা তোমার একটা চমৎকার নোভেল। এটার সেটিং হচ্ছে পেম্বারলি হাউস। পেম্বারলি হাউস হচ্ছে একটা বড় বিউটিফুল হাউস, এবং এটা মিস্টার ডার্সির বাসস্থান। আম, এই বাসস্থানে ডার্সির সাথে দেখা করতে আসে এলিজাবেথ ব্যানেট, এবং তিনি এসে দেখেন যে, এবং এই বাড়িটা দেখার পরে তার প্রতি তার একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি হয়। এই বাড়িটা অনেক বড়, এলিগ্যান্ট, এবং এটার চারিদিকে লাভলি গার্ডেন রয়েছে, লার্জ পার্ক রয়েছে। এর রুমগুলো অনেক বড় বড়, খুবই ডেকোরেটেড, এবং বোঝাই যায় যে এই বাড়িটার অনেক যত্ন নেওয়া হয়। পেম্বারলি হাউস আহ, আমাদের এলিজাবেথের মনটা চেঞ্জ করে দেয় মিস্টার ডার্সির প্রতি। এবং প্রথমে তিনি ভেবেছিলেন যে মিস্টার ডার্সি অথবা ফ্রেন্ডলি হবে না এবং খুবই প্রাউড, কিন্তু পরবর্তীতে তিনি তার বাড়ি দেখে এবং তার বাড়ির চাকর বাকরদের সাথে কথাবার্তা শুনে বা গেস্টদের প্রতি তার আচার আচরণ দেখে তিনি রিয়েলাইজ করেন যে না, আমাদের মিস্টার ডার্সি অনেক রেসপন্সিবল এবং কাইন্ড। তো এই পেম্বারলি হাউসের যে সেটিংটা, এটা একটা জিনিস আমাদের সামনে দেখায় যে ফার্স্ট ইমপ্রেশন সবসময় জন্য ট্রু হয় না, এটা রঙও হতে পারে।
এবং ফাইনালি এই এলিজাবেথ এবং মিস্টার ডার্সি তারা এই পেম্বারলি হাউস একজন আরেকজনকে অনেক বেশি বোঝে, আহ, ভালো বোঝাপড়া করে, এবং তাদের যে লাভ স্টোরিটা এটা সামনের দিকে এগিয়ে যায়। সো পেম্বারলি হাউস এটা শুধুমাত্র একটা বাড়ি না, বরং এটা ডার্সির ট্রু ক্যারেক্টারের একটা সিম্বল। এই যে এইভাবে আমাদেরকে একটু মনে রাখার চেষ্টা করতে হবে। এবং একবার যদি ইংলিশে পড়ো এবং সেটাই যদি বাংলা একটা একবার নিজের মনের মধ্যে করে গেঁথে নিতে পারো, এই যে আমি যেভাবে বললাম বাংলাটা, তাহলে দেখবা যে এগুলো মনে থাকতেছে এবং লিখতে পারতেছো। যারা ফ্রি হ্যান্ডে লিখতে পারো তাদের জন্য এটা খুবই ভালো হবে। ওকে, তো এটা গেল আমাদের একটা প্রশ্ন পড়া। এখন বলো তোমাদের একটু মতামত বলো, যদি আমি যেভাবে পড়ালাম এটা বা যেভাবে এইটা দিচ্ছি এটা তোমাদের কাছে কি পজিটিভ মনে হচ্ছে কিনা, বা এই যে ভিডিওটা দেখে ক্লাসটা করে নিচ্ছ, টেক্সট সামারি গুলো, থিম টিম এগুলো জানতে পারতেছে, এরপরে আমরা প্রশ্ন করলাম, আজকে যেমন পরীক্ষা দিলাম একটা, এই পরীক্ষা তোমরা থার্ড ইয়ারও দিয়েছো তোমরা জানো, কিন্তু এই যে পার্ট বি এভাবে আমরা পড়তেছি, এটা সম্ভবত কাজে লাগবে। তারপরে তোমাদের কোনো মতামত থাকলে আমাকে জানাতে পারো। ওকে, তো এবার আসো আমরা পরেরটা নিয়ে পড়ি। পরেরটাতে আবারও ওই এক লাইন তোমরা শুরুর দিকে অবশ্যই যোগ করে নিবা। হুম, আমি যেটা বারবারই বলতেছি, যে ওই এক লাইনের জন্যই অনেকটা তোমাদের ডিফারেন্স করে দিবে। আর এই যে এখন যেটা পড়তেছি এটা বলতে পারো যে একবারে হাতে ধরে পড়া। এই হাতে ধরে মানে এবার দেখি এটাই এবারকার নতুন টেকনিক আর কি। যেমন আগে কোনোদিন আমি লেকচার শিট দেইনি, তোমাদের বেলা, তোমরা যখন থার্ড ইয়ারে, তোমাদের বেলাতেই আমি প্রথম লেকচার শিট দেওয়া শুরু করেছি। তো লেকচার শিট তো সব বানানো হয়ে গেছে, তো ওইগুলো তখন রেডি। তো এই জন্য এবার একটু নতুন ভাবে পড়ানোর চেষ্টা করতেছি। আচ্ছা, এই তুমি কিসের পিন পোস্ট খুঁজতেছো? আমি তো সেটাই বুঝলাম না এখনো। কিসের পিন পোস্ট? পিন পোস্ট করতেছো? ক্লাসগুলো ওই তো বললাম যে তুমি তো জানো না, একটু ওয়েট করো দেখো। ক্লাসগুলো তো আমি তো বললামই যে এই যে এখানে একটা লিঙ্ক দেখাই দিলাম না, এই লিঙ্কটা তো তোমাকেও দিয়েছি। তোমাদেরকে আমি যখন ভর্তির সময় লিঙ্ক গুলো দেই এগুলো কেউ দেখে না, ম্যাক্সিমামই দেখে না। যেমন অনেকে আছে, আমার আমার আইডিটা হ্যাক হয়েছে এই মাসের 2 তারিখে। হ্যাঁ, তো এখনো কি অনেকে জানেই না যে আইডি হ্যাক। তো আমি আমি বলতেছি না যে জানতেই হবে, কিন্তু মানে কোনো খোঁজ খবরই নাই। কই বললাম, কই যেন কি দিলাম, এই যে এই লিঙ্কটা সবাইকে তো দিয়েছি ফোর্থ ইয়ারের। তো এই লিঙ্কটাতে গেলেই তোমরা ক্লাস ক্লাস সব পাবা। এটাই পিন পোস্ট। এই যে এইখানেই আছে সব। আর বাকিটা বললাম না যে এখনো সাজাতে পারিনি, যেমন এখানে অনেকগুলো আমি সেকশন করে দেবো যাতে করে তোমরা দেখেই বুঝতে পারো যে ও আচ্ছা এই ক্লাসটা আমাদের, এই ক্লাসটা আগেকার। আলাদা আলাদা ব্লক ব্লক করে দেবো। ওকে, এবার আসো আমরা এইটা পড়ি। হোয়াট কাইন্ড অফ ক্যারেক্টার ইজ লেডি ক্যাথরিন ডি বোরা? লেডি ক্যাথরিন ডি বোরা তিনি কেমন মানুষ ছিলেন, কোন ধরনের মানুষ? দেখো, লেডি ক্যাথরিন ডি বোরা ইজ এ রিচ অ্যান্ড পাওয়ারফুল উইম্যান ইন প্রাইড অ্যান্ড প্রেজুডাইস। প্রাইড অ্যান্ড প্রেজুডাইসের ভেতরে ক্যাথরিন ডি বোরা তিনি অনেক ধনী এবং পাওয়ারফুল উইম্যান। শি ইজ ভেরি প্রাউড অ্যান্ড থিঙ্ক হাইলি অফ হারসেলফ। তিনি খুবই প্রাউড এবং তিনি তার নিজেকে অনেক বড় মনে করেন। লেডি ক্যাথরিন বিলিভ শি ইজ বেটার দেন মোস্ট পিপল বিকজ অফ হার হাই সোশ্যাল স্ট্যাটাস। লেডি ক্যাথরিন তিনি বিলিভ করেন যে শি ইজ বেটার দেন মোস্ট পিপল, বেশিরভাগ মানুষের চাইতে তিনি বেটার, কারণ তার সোশ্যাল হাই স্ট্যাটাস রয়েছে। She often tells others what to do and expect them to follow her orders without question. তিনি অন্যদেরকে প্রায়ই বলেন যে কি করতে হবে, এবং তিনি সবসময়ের জন্য এক্সপেক্ট করেন যে সবাই তার কথাগুলো, তার অর্ডারগুলো কোনো রকমের কোশ্চেন ছাড়াই মেনে নিক। লেডি ক্যাথরিন ইজ অলসো ভেরি কন্ট্রোলিং। লেডি হচ্ছে
ক্যাথরিন তিনি আবার খুব কন্ট্রোল করতে পছন্দ করেন সবকিছু। she tries to manage the lives of everyone around her. তিনি তার আশেপাশের যে মানুষজন যারা রয়েছে, তার ছেলেপুলে, তার ভাই ভাতিজা যত যা আছে আর কি, আত্মীয় স্বজন, সবার লাইফটাকে তিনি ম্যানেজ করতে চান। মানে হয় না যে আমাদের, যেমন দেখবা প্রত্যেকটা ফ্যামিলিতে একজন করে থাকে যিনি চান যে সবাই তার কথা মতো উঠুক বসুক, সবার লাইফের প্রবলেম গুলো সে সলভ করতে চায়। এরকম ক্যারেক্টার হচ্ছে আমাদের এই লেডি ক্যাথরিন। ফর এক্সাম্পল, শি ওয়ান্টস হার ডটার টু ম্যারি মিস্টার ডার্সি। উদাহরণস্বরূপ, তিনি চান যে তার মেয়ের বিয়ে হোক মিস্টার ডার্সির সাথে। অ্যান্ড শি বিকামস ভেরি অ্যাংরি হোয়েন থিংস ডু নট গো হার ওয়ে। এবং তিনি অনেক রাগান্বিত হন যখন তার মেয়ের সাথে তার, মানে মিস্টার ডার্সির বিয়েটা তিনি দিতে পারেন না বা বিয়েটা হয় না, এবং থিংস মানে যে জিনিসগুলো তার নিজের মতো করে চলতেছে না, এটা যখন তিনি চিন্তা করেন তখন তিনি অনেক রাগান্বিত হন। She visits Elizabeth Bennet to tell her not to marry Mr. Darcy, thinking Elizabeth is not good enough for him. তিনি এলিজাবেথ বেনেটের সাথে তিনি দেখা করেন এবং বলেন যে মিস্টার ডার্সিকে যেন সে বিয়ে না করে, কারণ এই ক্যাথরিন মনে করে যে এলিজাবেথ হয়তোবা নট গুড এনাফ ফর হিম, ডার্সির জন্য খুব একটা ভালো হবে না, এটা মনে করেন সে। Lady Catherine speaks in a bossy and rude manner, often making others feel small and unimportant. লেডি ক্যাথরিন তিনি কথা বলেন যখন তিনি বস স্টাইলের কথা বলেন, বসি একটা কথা আর কি, মানে একটা নেতা নেতা ভাব, এবং রিউড ম্যানারে, অনেক কর্কশ ম্যানারে তিনি কথা বলেন। এবং তার এই আচরণটা প্রায় অন্য তার সামনে থাকা মানুষগুলোকে অনেক, মানে এরকম একটা ফিল দেয় যে সেই লোকটা অনেক স্মল বা অতটা গুরুত্বপূর্ণ না, এরকম একটা ফিল দেয় বা আনকমফোর্টেবল করে তোলে। ডেসপাইট হার ওয়েলথ অ্যান্ড পাওয়ার, তার এই সম্পদ এবং শক্তি থাকা সত্ত্বেও লেডি ক্যাথরিন ইজ নট কাইন্ড। লেডি ক্যাথরিন সে হচ্ছে দয়ালু না। তার সম্পদ আছে ঠিক আছে, কিন্তু তারপর সে দয়ালু না। শি লুকস ডাউন অন পিপল হু আর নট অ্যাজ রিচ অ্যাজ অর ইম্পর্টেন্ট অ্যাজ শি ইজ। তার মতো ইম্পর্টেন্ট না, তার মতো ধনী না, এমন লোকদেরকে তিনি সবসময় লুক ডাউন করতেন, ঘৃণা করতেন, বা বলতে পারো হচ্ছে একটু নিচু হিসেবে দেখতেন, ওই যে শ্রেণী বৈষম্য আর কি। Her character shows how some people with high status can be very arrogant and unkind. তার ক্যারেক্টারই দেখায় যে কিভাবে কিছু মানুষ যাদের সোশ্যাল স্ট্যাটাস অনেক হাই, তারা কিভাবে অনেক অধ্যত, অ্যারোগেন্ট এবং দয়া মায়াহীন হতে পারে, এটাই দেখাচ্ছে তার এই ক্যারেক্টারটা। ইন দ্য এন্ড, হার অ্যাটেম্প টু কন্ট্রোল আদার্স অ্যান্ড হার বিলিফ ইন হার ওন সুপিরিয়রিটি ডু নট সাকসিড। শেষে গিয়ে আমরা দেখতে পাই যে তার যে প্রচেষ্টা অন্যদেরকে কন্ট্রোল করার, এবং তার যে একটা বিশ্বাস যে সে অন্যদের চাইতে সুপিরিয়র, অন্যদের চাইতে বেটার, এইটা আসলে কাজ করে না, এটা সফল না হয় না। লেডি ক্যাথরিনস বিহেভিয়ার কন্ট্রাস্ট উইথ দ্য মোর পজিটিভ অ্যান্ড হাম্বল ক্যারেক্টার ইন দ্য স্টোরি। লেডি ক্যারেক্টারের যে লেডি ক্যাথরিনের যে ক্যারেক্টারটা, তার যে বিহেভিয়ারটা, এটা এই স্টোরির আরো যে ক্যারেক্টার গুলো রয়েছে যারা হাম্বল, যারা পজিটিভ, তাদের ঠিক বিপরীত। তাহলে আমরা এটাও জেনে গেলাম। এই প্রশ্নটা যে লেডি লেডি ক্যাথরিন কেমন ছিল, এই প্রশ্নটাই যদি তোমরা লিখে দিয়ে আসো ভালো মার্কস পাবো। তবে ওই যে শুরুতে একটু বলে দিবা, ওই যে এই লাইনটা অ্যাড করে ফেলবা। এই লাইনটাকে সবুজ সংকেত দিয়ে রাখলাম, এটা যাবে আর কি সব জায়গায়। ওকে, এবার আসো, হোয়াট কাইন্ড অফ লেডি ইজ মিসেস ব্যানেট। মিসেস ব্যানেট কেমন? মিসেস ব্যানেট বলতে আমাদের যে ব্যানেট ফ্যামিলির যিনি মাদার, হ্যাঁ যিনি মা, বলতে পারো যে পাঁচটা মেয়ের যে মা, হ্যাঁ সেই মিসেস ব্যানেট কেমন সেটা সম্পর্কে আমরা জানবো। Okay, Mrs. Bennet in Pride and Prejudice is a mother of five daughters. মিসেস বেনেট তিনি প্রাইড অ্যান্ড প্রেজুডিসের ভেতরে তিনি হচ্ছেন পাঁচটা মেয়ের মা, অর্থাৎ তার পাঁচটা মেয়ে রয়েছে। শি ইজ ভেরি অরিড অ্যাবাউট ফাইন্ডিং গুড হাজবেন্ডস ফর দেম। সে খুবই উদ্বিগ্ন, খুব সে টেনশনের মধ্যে আছে যে তার মেয়েদের জন্য ভালো হাজবেন্ড খুঁজে পাওয়ার ব্যাপারে। শি অফেন টকস অ্যাবাউট ম্যারেজ অ্যান্ড মানি। সে প্রায়ই বিয়ে এবং টাকার ব্যাপারে কথাবার্তা বলে থাকে। মিসেস বেনেট কান বি ভেরি লাউড অ্যান্ড, আচ্ছা, মিসেস বেনেট ক্যান বি ভেরি লাউড অ্যান্ড সেইস
whatever she thinks without considering how other might feel. মিসেস বেনেট সে হচ্ছে আহ, অনেক জোরে কথা বলে, চিল্লায় চিল্লায় কথা বলে, এবং সে যে কোনো সময় যা কিছু বলে ফেলতে পারে। কনসিডার করে না যে তার আশেপাশে কে আছে বা তার কথাগুলো কেউ শুনতেছে কিনা, এসব সব চিন্তাই করে না, যে কোনো সময় চিল্লাপাল্লা করে উঠে যা ইচ্ছা তাই বলতে পারে। শি ইজ নট ভেরি স্মার্ট অ্যান্ড অফেন অ্যাক্ট সিলি। সে আসলে অতটাই স্মার্ট না, মূর্খ টাইপের মহিলা আর কি। সে অতটাই স্মার্ট না এবং সে প্রায় নির্বোধের মতো আচার আচরণ করে। সামটাইমস সে এম্বারেসেস হার ফ্যামিলি উইথ হার বিহেভিয়ার। মাঝে মাঝে সে তার ফ্যামিলিকে একটা অস্বস্তিকর পরিবেশের ভেতরে ফেলে দেয় তার আচার আচরণ দিয়ে। মিসেস বেনেট গেটস আপসেট ইজিলি অ্যান্ড often complains about her nerves when she is worried and stressed. মিসেস বেনেট প্রায় আপসেট হয়ে যায় খুব সহজেই। সে বলতে পারো যে ওই যে মানে জ্ঞান হারিয়ে ফেলে বা হতাশ হয়ে যায় এরকম। এবং অফেন কমপ্লেইন অ্যাবাউট হার নার্ভস, এবং প্রায়ই সে তার যে স্নায়বিক যে দুর্বলতা, সেটা নিয়ে সে কমপ্লেইন করে, তার একটা অভিযোগ রয়েছে। এবং যে সে যখন হচ্ছে খুব টেনশনে থাকে, খুব চাপের মধ্যে থাকে, তখন সে ওই যে আপসেট হয়ে যায়, হতাশ হয়ে পড়ে, বা বলতে পারো কাইন্ড অফ জ্ঞান হারিয়ে ফেলা এরকম টাইপের হয়ে যায়। এই জন্য তার নার্ভ নিয়ে তার অভিযোগ রয়েছে। ইভেন দো শি ক্যান বি অ্যানয়িং, এমনকি সে অনেক বিরক্তিকর। মিসেস বেনেট লাভস হার ডটার্স অ্যান্ড ওয়ান্টস দ্য বেস্ট ফর দেম। মিসেস বেনেট সে তার মেয়েদেরকে ভালোবাসে এবং তাদের জন্য সবচেয়ে বেস্ট, সবচেয়ে ভালো যেটা সেটাই সে চায়, মানে ভালো হাজবেন্ডদেরকে সে দিতে চায়। শি ওয়ান্টস দেম টু ম্যারি ওয়েল সো দে ক্যান হ্যাভ এ গুড লাইফ। সে চায় তার মেয়েরা যাতে ভালো বিয়ে করতে পারে এবং তারা একটা ভালো লাইফ পেতে পারে। হার মেইন গোল ইজ টু সি হার ডটার্স হ্যাপিলি ম্যারিড, স্পেশালি টু রিচ ম্যান। তার প্রধান গোল, তার জীবনের প্রধান লক্ষ্যটাই হচ্ছে তার মেয়েদেরকে সুখী দেখা বিয়ের পরে, এবং বিশেষ করে ধনী মানুষদেরকে বিয়ের পরে আর কি, ধনী মানুষদেরকে তারা বিয়ে করবে এবং বিয়ের পরে তারা হ্যাপিলি ম্যারিড থাকবে, এটা এটা তার গোল আর কি। মিসেস ব্যানেট ইজ অলসো ভেরি এক্সাইটেড অ্যান্ড হ্যাপি হোয়েন গুড থিংস হ্যাপেন। যখন ভালো কিছু ঘটে তখন মিসেস বেনেট খুবই এক্সাইটেড থাকে, খুব উত্তেজিত এবং খুবই মানে খুশি থাকে। ফর এক্সাম্পল, হোয়েন ওয়ান অফ আর ডটার্স গেটস এঙ্গেজড শি বিকামস ভেরি চেয়ারফুল অ্যান্ড প্রাউড। উদাহরণস্বরূপ, যখন তার একটা মেয়ে আহ, বড় লোকের সাথে এঙ্গেজড হয়, বিয়ের জন্য এঙ্গেজমেন্ট হয়, তখন সে অনেক আনন্দিত থাকে এবং অনেক গর্বিত থাকে। শি ইজ কেয়ারিং মাদার, সে অনেক যত্নশীল মা, বাট সামটাইমস হার ওয়েজ অফ শোয়িং কেয়ার আর নট ভেরি থটফুল অর ওয়াইজ। কিন্তু মাঝে মাঝে তার যত্ন নেয়ার যে স্টাইলটা, তিনি যেভাবে কেয়ারটা শো করেন, এটা অনেক থটফুল হয় না বা জ্ঞানীর মতো হয় না। হাউএভার However, she tries hard to help her daughters but often makes mistakes because she is not very wise and careful with her words and actions. যাই হোক, সে আম, চেষ্টা করতেছে অনেক তার মেয়েদের জন্য, মেয়েদেরকে হেল্প করার, কিন্তু সে মাঝে মাঝে মিস্টেক করে ফেলে। এবং এটা কারণ হচ্ছে যে সে অতটা জ্ঞানী না, অতটা কেয়ারফুলও না তার কথাবার্তা, তার কাজের ব্যাপারে। মানে সে যেহেতু পড়াশোনা জানে না, নির্বোধ টাইপের, তো এই জন্য সে মাঝে মাঝে ভুল করে থাকে। কিন্তু তার গোলটা ঠিক, মানে সে চায় যে তার মেয়েরা ভালো থাকুক, মেয়েদেরকে অনেক ভালোবাসে। তাহলে এই আমরা আরেকটা পেলাম আমাদের প্রশ্নের অ্যান্সার। ওকে, এবার আসো, রাইট এ শর্ট নোট অন মিস্টার কলিন্স। মিস্টার কলিন্স কে, তার সম্পর্কে এবার আমরা জানবো। মিস্টার কলিন্স ইজ এ ক্যারেক্টার ইন দ্য বুক প্রাইড অ্যান্ড প্রেজুডিস বাই জেন অস্টিন। জেন অস্টিনের যে বই প্রাইড অ্যান্ড প্রেজুডিস, সেখানকার একটা ক্যারেক্টার হচ্ছে মিস্টার কলিন্স। হি ইজ আ কাজিন অফ দ্য বেনেট ফ্যামিলি। বেনেট ফ্যামিলি অর্থাৎ মিসেস বেনেটের যে পাঁচটা মেয়ে, সেই মেয়েদের কাজিন হচ্ছে মিস্টার কলিন্স। অ্যান্ড উইল ইনহেরিট দ্য হাউস বিকজ মিস্টার বেনেট হ্যাজ নো সান। এবং মিস্টার বেনেটের যেহেতু কোনো
ছেলে নাই, অর্থাৎ মিসেস বেনেট বা মিস্টার বেনেটের যে কোনো ছেলে নাই, বা এলিজাবেথ এরা যে পাঁচটা বোন তাদের কোনো ভাই নাই, এর জন্য তাদের যে সম্পদগুলি সেগুলো একটা সময় এই তাদের যে কাজিন মিস্টার কলিন্স সেই পাবে। মিস্টার কলিন্স ওয়ার্কস অ্যাজ এ ক্লার্জিম্যান, হুইচ মিনস হি ইজ দ্য চার্চ মিনিস্টার। মিস্টার কলিন্স সে হচ্ছে একজন ক্লার্জিম্যান, মানে ধর্মীয় হুজুর টাইপের বলতে পারো, চার্চের আর কি হুজুর। এবং এর মানে হচ্ছে সে হচ্ছে চার্চের মিনিস্টার, মানে চার্চের একজন কর্তৃপক্ষ বলতে পারো। হি ইজ ভেরি প্রাউড অফ হিজ জব অ্যান্ড লাইকস টু টক অ্যাবাউট ইট অফেন। সে অনেক প্রাউড তার জব নিয়ে, এবং তিনি প্রায়ই এই বিষয়টা নিয়ে কথা বলতে পছন্দ করেন। আমরা অনেক সময় কি হয় যে আমরা ইংরেজিতে পড়ি, আমরা আমাদের কথা বলতে ভালো লাগে তাই না, ইংরেজি বলতে, ঠিক এরকমই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি তিনি একজন গির্জার একজন ক্লার্জিম্যান বা একটা পাদ্রী, এবং তিনি চার্চের একজন মানে মিনিস্টার আর কি, কর্তৃপক্ষ বলতে পারো। এবং তিনি এই ব্যাপারটা নিয়ে অনেক প্রাউড, এবং তিনি এই ব্যাপারটা নিয়ে অনেক কথা বলতে পছন্দ করেন। কলিন্স ইজ অলসো ভেরি প্রাউড অফ নোয়িং লেডি ক্যাথরিন ডি বোরা, এ রিচ অ্যান্ড ইম্পর্টেন্ট লেডি। কলিন্স আরো বেশি প্রাউড এটা ভেবে যে একজন ধনী এবং খুবই গুরুত্বপূর্ণ লেডি, তার নাম হচ্ছে ক্যাথরিন ডি বোরা, তার সাথে তার পরিচয় রয়েছে। আমরা অনেক সময় কি দেখি যে একজন গ্রামের সাধারণ মানুষ, তার যদি একটা চেয়ারম্যান বা এমপির সাথে যদি পরিচয় থাকে তাহলে সে অনেক প্রাউড ফিল করে। তো ব্যাপারটা এরকম। হি অফেন মেনশনস হার অ্যান্ড ফলোস হার অ্যাডভাইস ক্লোজলি। সে প্রায়ই তার কথাবার্তা, তার কথা উল্লেখ করে, এবং তার উপদেশগুলো খুব ক্লোজলি হচ্ছে ফলো করে। He thinks that being connected to লেডি ক্যাথরিন মেক্স হিম স্পেশাল। তিনি মনে করেন যে লেডি ক্যাথরিনের সাথে যেহেতু তার কানেকশন রয়েছে, সুতরাং আহ, এটা তাকে অনেক বিশেষায়িত করেছে, তিনি এটাকে স্পেশাল কিছু একটা ভাবেন। ওই আবারও এরকম যে আমাদের যদি কোনো এমপি মন্ত্রীর সাথে কানেকশন থাকে, পরিচয় থাকে, তাহলে আমরা নিজেদেরকে একটু বড় বড় ভাব লাগে, ওই রকমটা। হি ভিজিটস দ্য বেনেট ফ্যামিলি, সে বেনেট ফ্যামিলিকে ভিজিট করেছে। হি ওয়ান্টস হি ওয়ান্টস টু ফাইন্ড এ ওয়াইফ, এবং সে তাদেরকে জানিয়েছে যে সে একটা বিয়ে করতে চায়। হি ফার্স্ট প্রপোজেস টু এলিজাবেথ বেনেট, ওয়ান অফ দ্য ফাইভ বেনেট সিস্টার। সে সর্বপ্রথমে গিয়ে ওই আমাদের এলিজাবেথ বেনেট, যে কিনা হিরোইন, তাকেই প্রপোজ করে বসে বিয়ে করার জন্য। এবং এই এলিজাবেথ হচ্ছে তারা যে পাঁচ বোন, সে বোনের মধ্যে একটা। এলিজাবেথ সেজ নো বিকজ শি ডাজন্ট লাভ হিম অ্যান্ড ফাইন্ডস হিম অ্যানোয়িং। এলিজাবেথ তাকে শুরুতেই না করে দেয়, কারণ এলিজাবেথ তাকে ভালোবাসে না এবং তাকে বিরক্তিকর মনে হয়েছে। মিস্টার কলিন্স ইজ সারপ্রাইজড অ্যান্ড আপসেট, বাট হি কুইকলি মুভস অন অ্যান্ড প্রপোজেস টু শার্লট লুকাস, এলিজাবেথস ফ্রেন্ড। যাই হোক, মিস্টার কলিন্স সে এটাতে অনেক অবাক হয় এবং একটু হতাশও হয়, কিন্তু তারপরেও সে কুইকলি আবার ঘুরে দাঁড়ায়, এবং সে হচ্ছে প্রপোজ করে। এলিজাবেথের এক বান্ধবী রয়েছে, তার নাম হচ্ছে শার্লট লুকাস, তাকে সে প্রপোজ করে। Charlotte accepts because she wants a stable home and knows Mr. Collins can provide that. আমাদের শার্লট সে এবার এটাকে একসেপ্ট করে নেয় এই প্রপোজালটা, কারণ সে চায় একটা মানে স্থাবর একটা বাড়ি বা স্টেবল একটা স্থিতিশীল একটা বাড়ি চায় সে, এবং সে জানে যে মিস্টার কলিন্সের এটা রয়েছে এবং সে সেটা দিতে পারবে। হি ইজ অফেন সিন অ্যাজ সিলি অ্যান্ড পম্পাস। মিস্টার কলিন্সকে প্রায়ই অনেক নির্বোধ মনে হয় এবং অনেক পম্পাস মনে হয়, মানে একটু জাঁকজমকপূর্ণ, পোশাক আশাক ভালো পরে, ভালো খায়, ভালো দায়, এরকম আর কি। হি ট্রাইজ হার্ড টু ইমপ্রেস আদার্স বাট ইউজুয়ালি এন্ডস আপ লুকিং ফুলিশ। সে সবসময় চেষ্টা করে অন্যদেরকে একটু ইমপ্রেস করার, কিন্তু প্রতিবারই তার এই ইমপ্রেসের যে কাজকর্মগুলো যে সে যেগুলো করে থাকে সেগুলো বোকার মতো কাজ করে থাকে আর কি, এন্ডটা হয় বোকার মতো আর কি। Despite this, he is an important part of the story and adds humor to the book. তারপরেও আমাদের এই ক্যারেক্টারটা, মিস্টার কলিন্সের ক্যারেক্টারটা এই গল্পের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং সে এই গল্পের ভেতরে একটা হিউমার বা হাস্যরসাত্মক পরিবেশ
তৈরি করেছে আর কি। তাহলে আমরা এটাও পড়ে ফেললাম। এবার আসো এইখানটাতে। আমরা শুরুর দিকে তো আমাদের একটু সময় লাগবে বা একটু, আমি মানে একদিনে যাতে আমরা তো করে 10টা করে পড়তে পারি বা 7টা 8টা পড়তে পারি সেই চেষ্টা করব। হয়তো একটু জোরে জোরে পড়ে যাব সামনে থেকে, আর শুরুর দিকে যেমন অনেক অনেক কিছু এখন ক্ল্যারিফাই করতে হচ্ছে, একটা সময় গিয়ে আর করতে হবে না, তখন আমরা একটু বেশি পড়তে পারবো। তো আমরা এটা পড়ে ফেললাম, এবার আমরা এখানে যাই। আচ্ছা আচ্ছা, আমরা এইটা পড়লাম, এবার আমরা এটা দেখবো। ইন প্রাইড অ্যান্ড, আচ্ছা, হাউ ডাজ অস্টিন শো দ্য পজিশন অফ উইমেন ইন দ্য সোশ্যাল লাইফ অফ ইংল্যান্ড? তৎকালীন ইংল্যান্ডের সামাজিক জীবনে মেয়েদের যে পজিশন, মেয়েদের যে স্ট্যাটাস, সেটা কেমন ছিল সেটা আমরা এখানে জানতে পারবো। এখন কি মেসেজ দিচ্ছে? তোমার এখানে কেমন? এটাতে ক্লিক করো, ক্লিক করলেই তো এটা স্পষ্ট হয়ে যায়। এটাতে ক্লিক করো, ক্লিক করলে এখান থেকে কোশ্চেনটা ডাউনলোড হবে। আর তুমি আগের গুলো দেখতে পাচ্ছ না, কারণ তুমি আজকে জয়েন করেছো সেজন্য। ওকে, তাহলে দেখো আমরা এই প্রশ্নটা পড়ি যে ওই সময় মেয়েদের কেমন অবস্থা ছিল। ইন প্রাইড অ্যান্ড প্রেজুডিস জেন অস্টিন শোস হাউ উইমেন লিভড ইন ইংল্যান্ড এ লং টাইম এগো। অনেক আগে মেয়েরা ইংল্যান্ডে কিভাবে বসবাস করতো সেটা দেখিয়েছেন আমাদের জেন অস্টিন। উইমেন হ্যাড মেনি রুলস টু ফলো অ্যান্ড ডিডন্ট হ্যাভ অ্যাজ মাচ অ্যাজ ফ্রিডম অ্যাজ মেন। মেয়েদেরকে অনেক নিয়ম কানুন মেনে চলতে হতো এবং পুরুষ মানুষদের মতো এতটা ফ্রিডম ছিল না সে সময় তাদের। দে অফেন কুডন্ট চুজ দেয়ার ওন হাজব্যান্ড, তারা প্রায় তাদের নিজের হাজবেন্ডদেরকেও চুজ করতে পারতো না। অ্যান্ড হ্যাড টু ম্যারি ফর মানি অ্যান্ড সিকিউরিটি, এবং তাদেরকে বিয়ে করতে হতো টাকা পয়সা এবং নিরাপত্তার জন্য। তারা পছন্দ অনুযায়ী করতো না আর কি, বিয়ে করতে পারতো না। এটা এখনো আছে, তাই না? এই এই জিনিসটা কিন্তু এখনো আছে যে দেখা যাচ্ছে তুমি সুন্দরী, বাট তোমার বাবা মা পেয়ে গেছে একজন যে কিনা সরকারি চাকরি করে, চেহারাও তো ভালো না, তোমার হয়তো বা পছন্দও না, কিন্তু ওই যে সরকারি চাকরি করে, বাবা মা এবার তোমাকে দিয়ে দিবে তার সাথেই। এটা অসংখ্য নজির আছে, তোমরা নিজেরাও জানো। তো আলটিমেটলি এই জিনিসটাই এইখানেও রয়েছে যে যেভাবে হোক আমাদের এলিজাবেথ ব্যানেটের যে মা, সে চাচ্ছে তার মেয়েদেরকে আহ, সম্পদশালী ব্যক্তিদের সাথে বিয়ে দিতে। সে যেরকমই হোক, যেই হোক, সম্পদ থাকতে হবে। তো এটা এখনকার যুগেও আছে আর কি। ইফ উইমেন ডিড নট ম্যারি, হার লাইফ কুড বি ভেরি হার্ড। বলা হচ্ছে ওই সময়টাতে একটা মেয়ে যদি বিয়ে না করে তাহলে তার জীবনটা অনেক কঠিন হয়ে যেত। দ্য স্টোরি শোস দিস থ্রু দ্য বেনেট ফ্যামিলি। এই স্টোরিটা এই বেনেট ফ্যামিলির মধ্য মধ্য দিয়েই এই স্টোরিটা এই কথাটাই দেখাচ্ছে যে বিয়েটাই আসলে মুখ্য বিষয়। মিসেস বেনেট ইজ ভেরি অরিড অ্যাবাউট ম্যারিং অফ হার 5 ডটার্স। মিসেস বেনেট সে খুবই উদ্বিগ্ন হয়ে রয়েছে, টেনশনে রয়েছে তার 5টা মেয়েকে বিয়ে দেওয়ার ব্যাপারে। She knows that if they don't marry well, they won't have a good life. সে জানে যে যদি তার মেয়েরা ভালো বিয়ে করতে না পারে তাহলে তাদের জীবনটা ভালো হবে না। Women couldn't inherit property, so they had to find a husband who could take care of them. ওই সময় মেয়েদের সম্পত্তিতে বা প্রপার্টিতে কোনো উত্তরাধিকারিত্ব ছিল না। সুতরাং তাদেরকে এমন এক হাজবেন্ডকে বিয়ে করতে হবে যে হাজবেন্ডের টাকা পয়সা থাকবে এবং তাদের যত্ন নিতে পারবে। এলিজাবেথ ব্যানেট ইজ দ্য মেইন ক্যারেক্টার ইজ ডিফারেন্ট। বলা হচ্ছে এখানে এলিজাবেথ ব্যানেট যে কিনা মেইন ক্যারেক্টার সেই একটু আলাদা।
শি ওয়ান্টস টু ম্যারি ফর লাভ, নট জাস্ট ফর মানি। সে বিয়ে করতে চায় ভালোবাসার জন্য, জাস্ট শুধু টাকা পয়সার জন্য না। শি ইজ স্মার্ট অ্যান্ড স্পিক্স হার মাইন্ড, হুইচ ইজ নট কমন ফর উইমেন অফ হার টাইম। সে স্মার্ট, অর্থাৎ আমাদের এলিজাবেথ বেনেট, সে স্মার্ট অনেক, এবং সে তার মন থেকে যা বলে সে মন থেকে বলে, এবং সে তার মনের কথা প্রকাশ করতে পারে, যেটা ওই সময়ের সব মানুষ, সব মহিলারা করতে পারতো না। এলিজাবেথ's friend Charlotte marries Mr. Collins because she thinks she won't get a better offer. এলিজাবেথের যে ফ্রেন্ড শার্লট, সে মিস্টার কলিন্সকে বিয়ে করে এবং সে মনে করে যে মিস্টার কলিন্সের চাইতে আর বেটার অপশন সে পাবে না, বেটার অফার সে পাবে না, সুতরাং সে তাকেই বিয়ে করে নেয়। দিস শোজ হাউ উইমেন সামটাইমস হ্যাড টু ম্যারি জাস্ট টু হ্যাভ এ সিকিউর ফিউচার। এটাই দেখায় যে কিভাবে মেয়েদেরকে প্রায় বিয়ে করতে হয় শুধুমাত্র ভবিষ্যৎটাকে নিরাপদ করার জন্য। থ্রু দ্য ক্যারেক্টার্স অ্যান্ড দেয়ার স্টোরিজ, এই ক্যারেক্টারগুলোর মধ্য দিয়ে এবং তাদের গল্পগুলোর মধ্য দিয়ে অস্টিন শোস দ্যাট উইমেন হ্যাড লিমিটেড চয়েস। অস্টিন দেখিয়েছেন যে মেয়েদের চয়েস বা পছন্দের বিষয়টা খুবই সীমিত ছিল সেই সময়টাতে, অ্যান্ড হ্যাড টু রিলাই অন ম্যারেজ ফর দেয়ার হ্যাপিনেস অ্যান্ড সিকিউরিটি। এবং তাদেরকে তাদের বিয়ের ব্যাপারটাতে আহ, বা তাদেরকে বিয়ে করতে হতো তাদের লাইফের হ্যাপিনেস এবং সিকিউরিটির জন্য, তাদেরকে বিয়ের উপর নির্ভর করতে হতো। She also knows that some women, like Elizabeth, wanted more than just a safe life. সে আরো জানে যে এলিজাবেথের মতো মেয়েরা, তারা সেফ লাইফের চাইতেও আরো বেশি কিছু তারা চেয়েছিল। দে ওয়ান্টেড লাভ অ্যান্ড রেসপেক্ট টু, তারা ভালোবাসা এবং শ্রদ্ধা, সম্মান, সেই দুটাও চেয়েছিল, শুধু টাকা পয়সাই চায়নি, ভালোবাসা এবং সম্মানও চেয়েছে তারা। তাহলে এই হচ্ছে তৎকালীন মেয়েদের অবস্থা। আজকে প্রথম দিন তো, পাঁচটাই থাক। আর কয়টা আছে? ছয়, সাত, আট, নয়, দশ, না 2 দিন, এমনিতেই 2 দিন লাগবে, একদিনে তো আর এত পড়া যাবে না। তাহলে সামনের দিনে এই যে 5টা আমি পড়াই দিলাম আজকে, 5টার ভেতর থেকে সামনের দিনে হয়তো 2টা লেখায় নিব, দুইটা, যে কোনো 2টা লেখায় নিব আমি। ওইটা হয়তো বিকেলের দিকে, এটা এটা তো একটু সময় লাগবে, বিকেলের দিকে আমি একটা স্ট্যাটাস দিয়ে আমি জানাই দেবো যে আজকে এই 2টা লিখো, এরকমটা। তো আজকে এটুকুই থাক, 5টাই থাক। আমরা এরপর থেকে একটু বেশি বেশি 6টা, 7টা, 8টা করে পড়ার চেষ্টা করব। আচ্ছা, এবার বলো তোমাদের মতামত, কোনো মতামত বা কোনো প্রশ্ন জিজ্ঞাসা আছে কিনা বলো। আর এই 5টার যে এই যে লেকচার শিটটা, সেটা আমি আলাদা করে তোমাকে দিয়ে দিচ্ছি, লাস্টে একবারে সবগুলোই দিয়ে দিব। এই যে নিচের দিকে আরো আছে, এটা পুরো ফাইলটাই পাবে সবগুলো, 19th সেঞ্চুরি সবগুলো শর্ট কোশ্চেন এর ভেতরে থাকবে, কিন্তু আজকে আমি এই কয়টা দিয়ে দিচ্ছি। আচ্ছা, সবগুলো না দেই, না দিয়ে এই যে 5টা হলো, এই 5টা আমি টেক্সট আকারে দিয়ে দেই, তোমরা তোমাদের ইয়েটা দেখে দেখে একটু পড়ার চেষ্টা করো। আর সবগুলো হয়ে গেলে আমি একবারে ফাইলটা তোমাদেরকে দিয়ে দেবো। এইটা আমি এখানে দিয়ে দেই, পার্ট বি। এই যে এখানে এইভাবে দেওয়া থাকলো, তোমরা কপি করেও নিতে পারো, অথবা এটা পড়ে পড়ে খাতায় লিখতে পারো। আর আমি যে আবারও বলতেছি যে আমি একবারে সবগুলো দিয়ে দেবো। এবার বলো তোমাদের কোনো কথা থাকলে। আচ্ছা, কারো কিছু বলার আছে বলো। তোমাদের অনেকে আছো কোনোদিনই কিছুই বলনি। স্যার, শর্ট বোর্ড কয় পৃষ্ঠা করে লিখলে ভালো হয়? এই যে যতটুকু আছে এতটুকু লিখলেই হবে। এটা এরকম না যে শর্টে মানে তার কোনো ধরা বাঁধা নিয়ম আছে কিনা? না না, এরকম কোনো ধরা বাঁধা নিয়ম নাই। প্রশ্ন যা চেয়েছে ততটুকু তুমি প্রকাশ করতে পারলেই হলো। এখন এখানে এখানে কিছু বিষয় আছে, যেমন ব্রড কোশ্চেন, তুমি 6-7 পেজের নিচে তুমি তোমার প্রশ্নটাতে যা চাচ্ছে তাই বললে হবে না, কারণ 6-7 পেজ লাগে। কারণ কেউ যদি বলে যে আমি তো 3 পেজ লিখেই যা চেয়েছে তাই বলে দিয়েছি, তো তা হলো না, সেটা হলো না, হবে না, 3 পেজে সম্ভব না।
আর শর্টের ক্ষেত্রে? আর শর্টের ক্ষেত্রে এই যে আমি যত বড় দিচ্ছি এগুলো দিলেই হবে। এটাতে তোমার 1.5 পেজ হয়তো বা লেখা যাবে, 1.5 পেজ বা 2 পেজ। আর সবসময় একটা জিনিস মনে রাখবা যে প্রতি মার্কসের এগেনিস্টে তোমরা 3 মিনিট করে সময় পাবা। টোটাল 4 ঘন্টা, 80 মার্কস। 4 ঘন্টায় হয় হচ্ছে 240 মিনিট। 80 দিয়ে যদি ওইটাকে ভাগ করো, তাহলে 240-কে 80 দিয়ে ভাগ করলে আসে কত? 3 মিনিট করে। তা এখন ব্রিফ কোশ্চিনে 1 মার্ক, তার মানে ওখানে প্রতিটা ব্রিফ কোশ্চিনে 3 মিনিট করে সময় পাবা। শর্ট কোশ্চিনে 4 মার্ক, তার মানে 3 4 12 মিনিট সময় পাবা একটা শর্ট কোশ্চিন লিখতে। ব্রড কোশ্চিনে 10 মার্ক, তার মানে ওখানে 3 10 30 মিনিট সময় পাবা। এই হচ্ছে বিষয়। কারণ এর ভেতরে তুমি যত লিখতে পারো, যদি মনে করো যে আচ্ছা ঠিক আছে শর্ট কোশ্চিন গুলো 12 মিনিট সময় পাবো, আমি 10 মিনিটে লিখবো আর বাকি 2 মিনিট গুলো আমি হাতে রেখে দিব, যাতে করে আমি লাস্টে রিভিশন দিতে পারি। আমি ব্রড কোশ্চেন গুলো 30 মিনিট পাবো, আমি 27 28 মিনিটে লিখবো, যাতে করে আমি লাস্টে ওই 2 মিনিট করে রিভিশন দিতে পারি। তাহলে আবার এটা বেশি ভালো। স্যার, কোটেশন কি মার্কস আগানোর ক্ষেত্রে হেল্পফুল? অবশ্যই কোটেশন দিতে হবে, মিনিমাম 2টা কোটেশন দিতে হবে। ঠিক আছে স্যার। আচ্ছা, আর কেউ কিছু বলবা? আচ্ছা, আমাকে একজন কোশ্চেন করেছিল আজকে যে স্যার আমাদের তো ক্লাস শুরু হয়েছে 21 তারিখ থেকে, তো আমরা যে টাকা দিলাম এই টাকাটা কোন মাসের দিলাম? তো আমি তখন অ্যান্সার দেইনি, তো এখন সবাইকে বলে দিই, বা তোমরা ভিডিও যারা শেষ পর্যন্ত দেখতে পারবে তারা জানতে পারবে। সেটা হলে এই টাকাটা তোমরা দিলে হচ্ছে জুন মাসের। হুম, এইটা এই যে প্রথম যে আমরা যে মে মাসে যে 5 7 দিন পড়তেছি, এটা বলতে পারো যে তোমাদের বোনাস আর কি। এটা তোমাদের জুন মাসের টাকা দিলা তোমরা। আচ্ছা, এক্সাম শেষ এ এত লিখা যায় কি? বুঝতে পারলাম না, এত লিখা হওয়া যায় আর রিভিশন দিতে ইচ্ছা করে না। ও, কিন্তু এই এই জায়গাটাতেই তো লস, ওই যে ইচ্ছা করে না ওই জায়গাটাতে তো লস। প্রয়োজনে একটা শর্ট কোশ্চেন লিখবা না, তাও রিভিশন দিবা। একটা শর্ট কোশ্চেন লিখলে তুমি 2 পাবা 3 পাবা, তাই না? আর রিভিশন দিলে দেখবে এটি অটোমেটিক 5 থেকে 6 মার্ক তোমার সেভ হচ্ছে। তোমার পুরো লেখার পরে মনে হবে যে কোনো ভুল নাই, কিন্তু তারপরে রিভিশন দিতে গিয়ে দেখবা যে ভুল করে করে রেখেছো। ওই যে বললাম যে একটা সিলি ভুল হয়, যেমন লিখতেছো যে এই গল্পটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কিন্তু হয়তো লিখেছে উইলিয়াম শেক্সপিয়ার। তুমি মুখে বলতেছো উইলিয়াম শেক্সপিয়ার, কিন্তু কলমে তোমার খাতায় লিখে ফেলতেছো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম উইলিয়াম মিল আছে, এরপরে যা ভুল হয়ে যায়। আর তখন তুমি এসে বলতেছো আরে আমি তো ফাটাই লিখে আসছি। তারপরে ফেল আসলো কেন? তো ফেল আসে এইগুলো কারণে। ওই একটা কথা লিখেছো 1 লাইনের জন্য পুরো প্রশ্নের ভেতরে একটা মার্কও পাবে না। তো এই জিনিসগুলোতে ভুল হয়। তারপরে এখানে ধরো মিস্টার কলিংস, মিস্টার কলিংস লিখতে গিয়ে তুমি ভুলে একটা এস দিয়ে ফেলেছো, মিসেস লিখে ফেলেছো, অথবা কলিংস এর বানান ভুল করেছো। এই জিনিসগুলোতে মার্কস কাটে। তবে একটা তোমাদের জন্য সুখের বিষয়, সেটা হচ্ছে ফোর্থ ইয়ারে এত বানান টানান এগুলো দেখে না। ফোর্থ ইয়ারে তোমরা শুধু কি লিখেছো সেটাই দেখে, ফোর্থ ইয়ারের খাতা অনেক নমনীয় ভাবে দেখে। ফোর্থ ইয়ারের খাতা অনেক নমনীয় ভাবে দেখে, থার্ড ইয়ারেরটা সবচেয়ে কঠোর ভাবে দেখে। তো থার্ড ইয়ারে তোমরা বুঝতে পারবা, যাদের ভালো রেজাল্ট হবে থার্ড ইয়ারে তারা বুঝবা যে হ্যাঁ তোমার লেখা ঠিক আছে। আর যাদের খারাপ রেজাল্ট হবে তারা বুঝবা যে না, একটু সমস্যা আছে। তো এই জন্য তোমরা চেষ্টা করবা যে মানে চেষ্টা করবে বলতে থার্ড ইয়ারটা হয়েই গেছে, পার হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে। ফোর্থ ইয়ারটা একটু সুন্দর করে লেখার চেষ্টা করো। ফোর্থ ইয়ারে সাধারণত এই ফ্রি হ্যান্ডের উপরে ভালো মার্কস আসে, একেবারে হুবহু মুখস্থ করে অত ভালো মার্কস আসে না। আচ্ছা, তো ঠিক আছে তাহলে আহ আজকে পর্যন্তই রেখে দিই। সামনের দিন এখান থেকে 2টা প্রশ্ন লিখায় নেব। তো তোমরা একটু লিখে দিও, আর লিখে দিলে তোমাদেরই লাভ, তোমরাই পড়াশোনার ভেতরে থাকতেছো। আলটিমেটলি এখন যদি পড়াশোনার ভেতরে না থাকো, অনেকেই আছে যেমন আমাকে অনেকেই বলে
যে আমি এবার পরীক্ষা দিচ্ছি না, এবার দিতে পারবো না। তো কারণ কি? কারণ মেয়েদের ক্ষেত্রে একটা কমন কারণ হয় যে বাচ্চা হবে, এই একটা বিষয়। আরেকটা থাকে যে বাড়িতে অনেক সময় গেস্ট টেস্ট আসে। তো বা অনেক সময় এরকম, আমি এরকমও কেস দেখেছি যে এক হয়তো কারো ননদ, তার বাচ্চা হবে তার পরীক্ষার ভেতরে। তো ননদের বাচ্চা হওয়া মানে বাড়িতে অনেক গেস্ট টেস্ট, সে হচ্ছে বাড়ির এক মানে ভাবি, তাকে অনেক কিছু ম্যানেজ করতে হবে। তো পরীক্ষার ঝামেলা। তো এই জন্য পরে যাতে চাপ নিতে না হয়, যেন আগে থেকে পড়ার চেষ্টা করবা, যাতে করে পরবর্তীতে আমাদের অত চাপ নিতে না হয়। ওকে, সো ঠিক আছে, ভালো থেকো সবাই, আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।